আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব আর্থিক বিবরণীতে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ওনার ইকুইটি স্টেটমেন্ট এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট কীভাবে প্রস্তুত করতে হয় তা বিস্তারিত আলোচনা করব। কেউ বলে ফাইনাল অ্যাকাউন্ট, কেউ বলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কেউ বলে চূড়ান্ত হিসাব, কেউ বলে আর্থিক বিবরণী। সবগুলি একই। তো প্রিয় ব্যাংকের ভাইরা, যদি আমাদের এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় তারপর কমেন্ট করে জানাবেন। এখানে তিনটি রিকোয়ারমেন্ট চাই। এক হচ্ছে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, 2 ওনার ইকুইটি স্টেটমেন্ট এবং 3 ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তো এগুলোর প্রস্তুতকরণ আমরা সঠিকভাবে কীভাবে প্রস্তুত করতে হয় তা আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে দেখব 1 নাম্বার মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তো প্রথমে আমরা কোম্পানির নাম লিখব। আমি এখানে ধরেছি রাফসান ট্রেডার্স মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর এই কথাটা লিখতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2020। অর্থাৎ যে সাল দেওয়া থাকবে সে সালটা আমরা লিখব, আর ডিসেম্বর 31, 2020 যে সাল দেওয়া থাকবে কোশ্চেন সেই সাল আমরা উল্লেখ করব। আর আমরা এভাবে ছক দাগে নেব। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের ছকে এরকম 4টি ঘর আমাদের করতে হবে। পার্টিকুলার্সের জন্য একটি, আর টাকার ঘর হচ্ছে 3টি। তো প্রথমে আমরা লিখব সেলস রেভিনিউ। আমাদের আয়টা এখানে লিখব। সেলস রেভিনিউর প্রথমে থাকবে সেলস, আমরা দ্বিতীয় ঘরে লিখব টাকাটা। তারপরে আমাদের সেলস সংক্রান্ত কিছু সমন্বয় থাকে, যদি থাকে তাহলে আমরা এখানে লিখব। যদি সেলস সম্পর্কিত সমন্বয় কিছু বলা থাকলে এখানে আমরা যোগ অথবা বিয়োগ করব। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে আনরেকর্ডেড সেলস, অর্থাৎ সেলস লিপিবদ্ধ করা হয়নি, সেটা আমরা এখানে ধরেছি, তাই এখানে লিখেছি আনরেকর্ডেড সেলস। তো এখানে লেখার পর আনরেকর্ডেড সেলসের সঙ্গে যোগ হয়ে যাবে, হওয়ার পর আমাদের মোট সেল হবে এত টাকা। এই টোটাল সেলস থেকে আমরা কি করব, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস বাদ দেব এবং সেলস ডিসকাউন্ট বাদ দেব। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স থাকে আমাদের ট্রায়াল ব্যালেন্সের অঙ্কে দেওয়াই থাকে। তো অঙ্কে ট্রায়াল ব্যালেন্সে এটা থাকবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস এবং সেলস ডিসকাউন্ট, এই দুটো যোগ করে আমরা এই ঘরে পার করে দেব। দেওয়ার পর টোটাল সেল অর্থাৎ মোট সেল থেকে আমরা এই রিটার্ন অ্যালাউন্সেস এবং ডিসকাউন্টস বাদ দেব। বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে নিট সেল। এটা হচ্ছে আমাদের নিট সেল। এখন এই নিট সেলের মধ্যে থেকে যে পরিমাণ পণ্য আমরা বিক্রয় করলাম সেই পরিমাণ পণ্যটা আমাদের কিনা ছিল, সে কিনা ক্রয় মূল্য কত ছিল সে ক্রয় মূল্য এখন আমরা নিরূপণ করব। সেই ক্রয় মূল্যের নামই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই নিট সেল থেকে এখন আমরা কী করব, মাইনাস করব কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডটা হচ্ছে কি, যে পণ্যটা আমরা বিক্রয় করলাম, অর্থাৎ যে পণ্য আমরা 100 টাকাতে বিক্রয় করলাম, সে 100 টাকা পণ্য তো আমরা উৎপাদন করি না, সেটা আমরা কিনে নিয়ে আসি। কিনে নিয়ে আনলে সে 100 টাকার পণ্য কত দিয়ে কিনছিলাম, 80 টাকা না 70 টাকা না কত টাকায়, সেটা আমরা নিরূপণ করব, যার নাম হচ্ছে এখানে বলে কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড যখন আমরা নির্ণয় করব তখন আমরা প্রথমে লিখব কি, ওপেনিং স্টক। ওপেনিং স্টক লিখে আমরা দ্বিতীয় ঘরে লিখব। এই ওপেনিং স্টকের সঙ্গে পারচেজ যোগ করব। পারচেসের সাথে আমরা এখানে যেমন আনরেকর্ডেড সেলস মানে যে সেলস বাদ পড়েছিল সেটা যোগ করেছিলাম, তেমনি আমরা এখানে কাল্পনিকভাবে ধরেছি যে আমাদের যদি সমন্বয়ে থাকে আনরেকর্ডেড পারচেস তাহলে আমাদের যোগ করতে হবে। যোগ করার পর সেখান থেকে ঠিক ওই সেলসের মতনই আমরা যেমন সেলস রিটার্ন ডিসকাউন্ট বাদ দিয়েছিলাম, এরকম এখানে পারচেসের বেলায়ও পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস এবং পারচেস ডিসকাউন্ট এই দুটো আমরা কি করব, বাদ দেব। তাহলে এই দুটো কী করবো, যোগ করব, করে এখানে লিখব। লেখার পর এই পারচেস থেকে আমরা কি করব, এটা বাদ দেব। পারচেস থেকে বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে নেট পারচেস। এই নেট পারচেসের সাথে আমরা যে মাল ক্রয় করলাম সেই মাল তো এমনি এমনি আমাদের গুদাম ঘরে আসে নাই বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসে নাই। এই মাল ক্রয় করে আমাদের গুদামে পৌঁছাতে আমাদের পরিবহন খরচ দিতে হয়েছে, যাকে আমরা ইংরেজিতে বলি ফ্রেইট ইন বা ট্রান্সপোর্টেশন ইন। ফ্রেইট ইন বা ট্রান্সপোর্টেশন ইন আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলাম এবং তার সঙ্গে যদি ওয়েজেস থাকে বা ডিউটি অ্যান্ড ক্লিয়ারিং চার্জ যদি থাকে তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের পারচেসের সাথে সবগুলো আমরা যোগ করলাম, করার পর এই ঘরে পার করে দিলাম। দেওয়ার পর আমাদের ওপেনিং স্টক ছিল যত টাকা, তার সঙ্গে আমাদের কস্ট অফ গুডস অফ পারচেস আমরা যোগ করব, অর্থাৎ টোটাল ক্রয় মূল্যটা আমরা কী করব, যোগ করব। যোগ করার পর যেটা থাকবে সেটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, মানে এত টাকার পরিমাণ পণ্য আমরা বিক্রয় করতে পারবো। সেখান থেকে আমরা ক্লোজিং স্টক অর্থাৎ ইন্ডিং ইনভেন্টরি আমরা কি করব, বাদ দেবো। ইন্ডিং ইনভেন্টরি আমাদের কোথায় থাকে, সমন্বয় থাকে, এটা সমন্বয় থাকে। তাহলে ইন্ডিং ইনভেন্টরি বাদ দেওয়ার পর
যেটা থাকবে সেটার নাম হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড। এই যে লাল কালিতে যেটা আছে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড আমরা কি করব, এই যে নিট সেল বাড়াইলো, নিট সেল থেকে নিট বিক্রয় থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ এই যে পরিমাণ পণ্য বিক্রয় করেছি যার ক্রয় মূল্য ছিল এই লাল কালিতে যেটা হবে সেটা, তাহলে এটা এখান থেকে এটা বাদ দেবো। বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্রস প্রফিট বা গ্রস মার্জিন। এখানে গ্রস লসও হতে পারে, কিন্তু আমি স্বাভাবিকভাবে ধরছি যে এটা প্রফিট হবে, তাই আমি প্রফিট লিখেছি, গ্রস প্রফিট বা গ্রস মার্জিন। এই গ্রস প্রফিট বা গ্রস মার্জিন থেকে আমরা কি করব, আমরা এক্সপেন্স বাদ দেবো, অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স বাদ দেবো। এই অপারেটিং এক্সপেন্স আবার দুই ধরনের হয়, একটি হচ্ছে সেলিং এক্সপেন্স আর একটি হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। একটি হচ্ছে বিক্রয়জনিত খরচ আর একটি হচ্ছে আমাদের প্রশাসনিক খরচ। তো আমাদের বিক্রয়জনিত খরচের মধ্যে কি কি আছে, সেলস স্যালারিস আছে, এর সঙ্গে যদি সমন্বয়ে কোনো কিছু থাকে মানে বকেয়া থাকে তাহলে সেটা যোগ করে দেব, আর যদি সমন্বয় দেওয়া না থাকে তাহলে ডাইরেক্ট আমরা এই ঘরে লিখব। অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে ঠিক এরকম, আমরা কি করেছি, স্যালারির ক্ষেত্রে বকেয়া থাকলে যোগ করব, আর অ্যাডভার্টাইজিংয়ে এখানে দেওয়া আছে খরচ, এটা হচ্ছে বিক্রয়জনিত খরচ। এখান থেকে আমরা কি করব, মাইনাস করেছি ডিফার্ড বা প্রিপেইড। যদি কোনো খরচ অগ্রিম থাকে, আমাদের সমন্বয় দেওয়া থাকে অগ্রিম, তাহলে সেটা আমরা মাইনাস করব, কিন্তু ডিউ থাকলে সেটা যোগ করব। তো অগ্রিম থাকলে আমরা অ্যাডভার্টাইজিং থেকে এই ডিফার্ড বা প্রিপেইড মাইনাস করে আমরা পরের কলমে পার করে দিই। আরেকটি ঝামেলাপূর্ণ সেলিং এক্সপেন্স হচ্ছে ব্যাড ডেটস এক্সপেন্স। ব্যাড ডেটস এক্সপেন্স আমাদের ট্রায়াল মেসেজ যেটা দেওয়া থাকবে সেটা আমরা লিখবো, লেখার পর ওর সঙ্গে নিউ ব্যাড ডেটস, আমাদের নিউ ব্যাড ডেটস কত হয়েছে যোগ করবো, ওর সঙ্গে যদি নিউ অ্যালাউন্স থাকে তাহলে সেটাও যোগ করে দেবো আমরা। করার পর আমাদের পুরাতন অ্যালাউন্সটা আমরা এটা ট্রায়াল মেসেজে থাকবে এটা আমরা কি করব, বাদ দেবো। বাদ দিয়ে যেটা থাকবে সেটা এই কলমে পার করে দেবো আমরা। তারপরে সেলিং এক্সপেন্সের মধ্যে আছে ফ্রেট আউট। ফ্রেট ইন হচ্ছে ক্রয়ের খরচ, ক্রয়ের ভাড়া, আর ফ্রেট আউট হচ্ছে বিক্রয় পরিবহন বা বিক্রয়ের ভাড়া বা ট্রান্সপোর্টেশন আউট, এটা থাকলে এই ঘরে একবার পার করে দেবো। তারপরে আছে ডেলিভারি এক্সপেন্স, স্টোরেজ সাপ্লাইস এক্সপেন্স, এগুলো হচ্ছে সব সেলিং এক্সপেন্স। তারপরে আছে রেন্ট এক্সপেন্স, সেলিং স্পেস, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, স্টোরড ইকুইপমেন্ট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেলিভারি ইকুইপমেন্ট, সেলিং এক্সপেন্স পাবলিক মার্কেটিং এক্সপেন্স। এই জাতীয় কোনো খরচ থাকলে আমরা সেলিং এক্সপেন্সের মধ্যে লিখে সবগুলো খরচ পার করে দিয়ে সবগুলো যোগ করবো। এই সবগুলো খরচ যোগ করব, যোগ করে আমরা কি করব, পার করে দেবো পরের কলামে। লিখবো, নাম লিখবো কি, টোটাল সেলিং এক্সপেন্স। তারপরে আমরা লিখবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে আছে স্যালারিস আছে কত, যেত থাকবে, এর সঙ্গে যদি কোনো সমন্বয়ে ডিউ থাকে, বকেয়া থাকে, তাহলে সেটা যোগ করব, করে পার করে দেবো। তারপরে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে লিখবো আমরা, লেখার পর যদি প্রিপেইড থাকে তাহলে মাইনাস করব। প্রিপেইড খরচ অগ্রিম থাকলে তাহলে সেটা মাইনাস করতে হয়, যদি ডিউ থাকে অর্থাৎ বকেয়া থাকে তাহলে যোগ করতে হবে। যেহেতু এখানে আমরা ধরেছি, আমরা প্রিপেইড ধরেছি, বেশিরভাগ ক্ষেত্রে প্রিপেইড থাকে তাই প্রিপেইড ধরেছি, তাহলে মাইনাস করে এখানে পার করে দেব। তারপরে সাপ্লাইস এক্সপেন্স এখানে লিখবো। লেখার পর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাই সাপ্লাইস আনইউজ থাকে, অর্থাৎ সাপ্লাইস অন হ্যান্ড থাকে, হাতে থাকে, অব্যবহৃত থাকে। তারা সাপ্লাইস এক্সপেন্স থেকে অব্যবহৃত সাপ্লাইস বা সাপ্লাইস অন হ্যান্ড যেটা থাকে সেটা আমরা বাদ দেবো, বাদ দিয়ে ঘরে পার করে দেবো। আর তাছাড়া আরও খরচ থাকে ইউটিলিটি এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, অফিস স্পেস, ট্যাক্স এক্সপেন্স, প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, অফিস ইকুইপমেন্ট, এই সবগুলো খরচ এরকম থাকলে এগুলো সবগুলো হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সবগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে লিখবো। লিখে আমরা কি করব, সব যতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পাবো সবগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করে এই ঘরে পার করে দেবো, দিয়ে নাম দেবো কি টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং টোটাল সেলিং এক্সপেন্স এই দুটো আমরা কি করব, যোগ করে আমরা কি করব, ফাইনাল কলামে এই যে গ্রস প্রফিট যে কলামে আমরা বের করলাম সেই কলামে আমরা এখানে পার করে দেবো টোটাল অপারেটিং এক্সপেন্স। তাহলে গ্রস প্রফিট থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিট অপারেটিং ইনকাম। এই যে নিট অপারেটিং ইনকাম পাবো, এই নিট অপারেটিং ইনকামের সাথে আমরা কি করব, নন অপারেটিং ইনকাম আমরা যোগ করব। নন অপারেটিং ইনকাম কি কি থাকে, ইন্টারেস্ট ইনকাম থাকে, রেন্ট ইনকাম থাকে, কমিশন রেভিনিউ থাকে, ডিভিডেন্ড ইনকাম থাকে, গেইন অন সেল অফ অ্যাসেট মানে সম্পদ বিক্রয়জনিত লাভ, যদি এরকম থাকে তাহলে আমরা নন অপারেটিং ইনকামের সাথে লেখে যতগুলো থাকবে, যদি একটা থাকে ডাইরেক্ট পার করে দেবো, আর যদি একাধিক থাকে তাহলে সবগুলো যোগ করে পার করে দেবো, দিয়ে আমরা নিট অপারেটিং ইনকামের সাথে যোগ করে দেব। এখান থেকে আমাদের নন অপারেটিং এক্সপেন্স যদি থাকে তাহলে সেটা বাদ দেবো। নন অপারেটিং এক্সপেন্স কি আছে, ইন্টারেস্ট এক্সপেন্স, লস অন সেল অফ অ্যাসেট। আমাদের এই আয় থেকে আমরা নন অপারেটিং এক্সপেন্সটা বাদ দেবো, বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে নেট ইনকাম। এভাবে আমরা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করব। এভাবে আমরা নেট ইনকাম বের করার পর এখন দেখব 2 নাম্বার
2 নম্বর দেখব ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। আমরা এইভাবে লিখব রাফসান ট্রেডার্স ওনার ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2020। লেখার পর এভাবে ঘর করব, তিনটি ঘর করব, পার্টিকুলার টাকার ঘর 2টি করব। প্রথমে লিখব ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল, অর্থাৎ আমাদের এটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে। এই ওপেনিং ক্যাপিটাল ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে। লেখার পর এর সঙ্গে যদি কোনো অতিরিক্ত ক্যাপিটাল আনে সেটা যোগ করব, ইন্টারেস্ট অন ক্যাপিটাল যোগ করব। তাহলে আমাদের ক্যাপিটালের সঙ্গে অতিরিক্ত কোনো ক্যাপিটাল আনলে সেটা যোগ করব, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটালের সুদটা আমরা যোগ করব। করার পর এর সাথে আবার কী করবো, নিট ইনকাম। যদি আমাদের ব্যবসায় নিট ইনকাম হয়, এই যে এখানে আমাদের ইনকাম স্টেটমেন্টে যে নিট ইনকাম পেলাম, এই নিট ইনকাম আমরা কী করবো, এখানে নিয়ে এসে নিট ইনকাম যোগ করব। তাহলে সবগুলা যোগ করার পর এই ঘরে পার করে দেব। কিন্তু অনেক ক্ষেত্রে অঙ্কে যদি নিট ইনকাম না হয়, নিট লস হয়, তাহলে নিট লস মাইনাস করতে হয়। ইনকাম হলে যোগ হবে, লস হলে মাইনাস হবে। আচ্ছা, লস হলে আমাদের পরের স্টেপে লিখতে হবে। যাই হোক, ইনকাম হলে আমরা এখানে যোগ করব। কিন্তু একই অঙ্কে নিট অথবা লস হবে না, যে কোনো একটি হবে। লাল কালি দিয়ে লিখেছে, যে কোনো একটি হবে। লস হলে আমাদের মাইনাস করতে হবে, আর ইনকাম হলে যোগ করতে হবে। এখন মাইনাসে কী করতে হবে, ড্রয়িং, আমাদের উত্তোলনটা কী করতে হবে, মাইনাস করতে হবে, এবং ইন্টারেস্ট অন ড্রয়িং এর সঙ্গে যোগ করে আমরা কী করবো, এই পাশে লিখবো। এবং নিট লস হলে নিট লসে লিখে সবগুলো যোগ করে এই পাশে লিখে আমরা এখানে কী করবো, এখান থেকে এটা মাইনাস করবো। মাইনাস করে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাপিটাল, ক্লোজিং, এন্ডিং বা তারিখ দিব আমরা। এটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল বা এন্ডিং ক্যাপিটাল বা 31/12/2020 ক্যাপিটাল। এই হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। এরপর আমরা তৈরি করব ব্যালেন্স শিট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এখানে আমরা ঘর করব মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের মতো 4টি ঘর করব, পার্টিকুলার টাকার 3টি ঘর। এখন এখানে প্রথমে লিখবে অ্যাসেট। অ্যাসেটের মধ্যে এখানে আমরা বিভিন্ন ভাগে অ্যাসেট আছে, সেই অ্যাসেটগুলো আলাদা আলাদা করে লিখব। বিভিন্ন প্রকার অ্যাসেট আছে, সেই অ্যাসেট আলাদা আলাদা করে লিখব। প্রথমে লিখব কারেন্ট অ্যাসেটের মধ্যে থাকবে ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট রিসিভেবল, ক্লোজিং স্টক, সাপ্লাইস, প্রিপেইড, ইন্স্যুরেন্স। এই সবগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। এই সবগুলো যোগ করে আমরা পরের ঘরে পার করে দেব, যার নাম লিখব টোটাল কারেন্ট অ্যাসেট। তারপর লিখব লং টার্ম ইনভেস্টমেন্ট যদি থাকে অঙ্কে, তাহলে ইনভেস্টমেন্ট ইন স্টক, এখানে আমরা ধরেছি ইনভেস্টমেন্ট ইন স্টক অফ এক্স কোম্পানি, টোটাল টাকা পার করে দিব। তারপরে লিখব ফিক্সড অ্যাসেট। লিখব, প্রথমে লিখব ল্যান্ড, যদি ল্যান্ড থাকে তাহলে ল্যান্ডের টাকা পার করে দেবো। তারপরে আমরা কি করব, বিল্ডিং লিখব। বিল্ডিং লেখার পর সেখানে বিল্ডিংয়ের ডিপ্রিসিয়েশন থাকে অঙ্কে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যেটা থাকবে সেটা আমরা বাদ দিয়ে পরের ঘরে পার করে দেবো। প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যদি থাকে তাহলে সেখান থেকে আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন থাকলে সেটা আমরা অবশ্যই পুঞ্জীবিত অবচয় শুনতে থাকলে সেটা বাদ দিয়ে পার করে দেবো। ফার্নিচার যদি থাকে, ফার্নিচার লিখে সেখান থেকে পুঞ্জীবিত অবচয় আমরা লিখে আমরা বাদ দিয়ে পরের ঘরে লিখব। লেখার পর আমরা সবগুলো অ্যাসেট যোগ করার পর আমরা এ করে পার করে দেবো, লিখব টোটাল ফিক্সড অ্যাসেট। তাহলে আমরা টোটাল কারেন্ট অ্যাসেট পাইলাম, লং টার্ম ইনভেস্টমেন্ট পাইলাম, আর টোটাল ফিক্সড অ্যাসেট পাইলাম। আর যদি আমাদের ব্যবসায়ে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, অস্পর্শনীয় সম্পদ যদি থেকে থাকে, তাহলে সেগুলো আলাদা করে লিখব, যার মধ্যে থাকবে প্যাটেন্ট, গুডউইল, ট্রেডমার্ক, প্রিলিমিনারি এক্সপেন্স। সবগুলো আলাদা করে লিখব। সবগুলো লিখে এই পার করে দেব। দেওয়ার পর আমাদের সবগুলো অ্যাসেট যোগ করব। আমাদের কারেন্ট অ্যাসেটের যোগফল, লং টার্ম ইনভেস্টমেন্টের যোগফল, ফিক্সড অ্যাসেটের যোগফল এবং ইনট্যাঞ্জিবল অ্যাসেটের যোগফল, সবগুলো যোগফল আমরা যোগ করব। যোগ করার পর যেটা থাকবে সেটার নাম হচ্ছে টোটাল অ্যাসেট। এই টোটাল অ্যাসেটের সাথে আমাদের লায়াবিলিটি এবং ওনার ইকুইটি মিলে যাবে। তো আমাদের টোটাল অ্যাসেট যেটা বাড়লো এত টাকা, এই টোটাল অ্যাসেট আমরা ক্লোজ করে দেবো, 2 টার্ম দিয়ে ক্লোজ করে দেব। এখন অ্যাসেট নির্ণয় করার পর আমরা টোটাল অ্যাসেট নির্ণয় করলাম, করার পর এখন আমরা তারপর লিখবো লায়াবিলিটি অ্যান্ড ওনার ইকুইটিতে থাকবে কি, লায়াবিলিটি থাকবে। প্রথমে লায়াবিলিটি 2 ধরনের হয়, কারেন্ট লায়াবিলিটিস এবং লং টার্ম লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে থাকবে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল ডিউ ইন নেক্সট ইয়ার। নোটস পেয়েবল যেটা পরবর্তী বছরে আমাদের প্রদেয় হবে, তাহলে সেটা হচ্ছে নোটস পেয়েবল। যদি 1 বছরের মধ্যে প্রদেয় হয় সেটা নোটস পেয়েবল হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটি, এটা আমাদের চলতি দায়। আর যদি 1 বছরের অধিক হয় তাহলে সেটা আমাদের লং টার্ম লায়াবিলিটি। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল, ডিউ ইন নেক্সট ইয়ার, আনআর্নড রেভিনিউ, স্যালারি পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, এরকম থাকলে সবগুলো যোগ করে আমরা পার করে দেবো। এটা হচ্ছে টোটাল কারেন্ট লায়াবিলিটি। তারপরে থাকবে লং টার্ম লায়াবিলিটির মধ্যে থাকবে নোটস পেয়েবল। এখানে বলা আছে নোট ডিউ ইন নেক্সট ইয়ার, পরবর্তী বছরে প্রদেয় হবে না, তাহলে এটা আমাদের লং টার্ম লায়াবিলিটি ধরতে হবে। আর এটা ডিউ ইন নেক্সট ইয়ার, পরবর্তী বছরে প্রদেয় হবে, তাহলে সেটা কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ 1 বছরের মধ্যে প্রদেয় হলে তাহলে সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, আর 1 বছরের অতিরিক্ত হলে আমাদের লং টার্ম লায়াবিলিটি ধরতে হবে। তারপরে আজকে মর্টগেজ লোন, ডিবেঞ্চার, বন্ড পেয়েবল, এগুলো থাকলে সবগুলো যোগ করে আমরা পার করে দেবো, যার নাম হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস।
এই লং টার্ম লায়াবিলিটিস এবং এই কারেন্ট লায়াবিলিটিস দুটো যোগ করে আমরা কি করব, টোটাল লায়াবিলিটি নির্ণয় করব। এই টোটাল লায়াবিলিটির সাথে ওনার ইকুইটি আমরা যোগ করব। ওনার ইকুইটি কত বাড়াইছে, এই যে এখানে ওনার ইকুইটি স্টেটমেন্ট নির্ণয় কি, ওনার ইকুইটি স্টেটমেন্ট যে নির্ণয় করলাম যেটা ক্যাপিটাল ক্লোজিং, এখানে ওনার ইকুইটি লিখে আন্ডারলাইন করার পর ক্যাপিটাল রাফসান লিখে 31/12/2020 লিখে যে টাকাটা পাইলাম ওখানে এখানে বসে দেবো। দেওয়ার পর এই টাকা এবং এই টাকাটা যোগ করব, যোগ করে যেটা হবে সেটা নাম হচ্ছে টোটাল লায়াবিলিটি অ্যান্ড ওনার ইকুইটি, লিখে দুইটা দিয়ে ক্লোজ করবো। এখন এই টোটাল লায়াবিলিটি ওনার ইকুইটি যেটা বাড়লো এটা এই টোটাল অ্যাসেটের সাথে মিলে যাবে। যদি মিলে না যায় তাহলে বুঝতে হবে অঙ্ক ভুল, আর যদি মিলে যায় তাহলে বুঝতে হবে অঙ্ক সঠিক আছে। তো এইভাবে আমরা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আমাদের ওনার ইকুইটি স্টেটমেন্ট এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট আমরা প্রস্তুত করব। তো প্রিয় ব্যাংকার ভাইরা, যদি আমাদের এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় তারপর কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।